অধ্যায়ের নাম হচ্ছে সেক্স ডিটারমিনেশন। আমরা সেক্স ডিটারমিনেশন কি সেগুলো সম্পর্কে একটু তথ্য জেনে নিই। দেখো, মানুষের চিরন্তন চাহিদা আছে অনাগত শিশুটি পুত্র হবে না কন্যা হবে সেটা জানার আকাঙ্ক্ষা চিরন্তন। তথাপি আজ পর্যন্ত কিন্তু অনাগত শিশুটি কি হবে সেটা কিন্তু আগেই জানতে পারে না। এটা নিয়ে অনেক তত্ত্ব আছে, অনেক মতভেদ আছে, বা কাঙ্ক্ষিত বা ইচ্ছা মাফিক পুত্র বা কন্যা সন্তান লাভ করার উপায় নেই, এটা আমরা সবাই জানি। প্রাচীনকাল থেকে এই লিঙ্গ নির্ধারণ দিয়ে অত্যন্ত ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল, যা এখনো আছে। যেমন প্রখ্যাত গ্রিক দার্শনিক হিপোক্রেটাস, তার ধারণা ছিল যে পিতামাতার দৈহিক শক্তির উপর সন্তানের লিঙ্গ নির্ভর করে, অর্থাৎ পিতা বলবান হলে পুত্র সন্তান আর দুর্বল হলে পারে কন্যা সন্তান। একইভাবে গ্যালন মনে করতেন যে ডান দিকের ডিম্বাশয় উৎপন্ন ডিম্বাণু পুত্র সন্তানের এবং বাম দিক থেকে কন্যা সন্তানের জন্ম দেয়। একইভাবে লিয়েন হুক মনে করতেন শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যেই অনাগত শিশুর প্রতিচ্ছবি বা ক্ষুদ্রতম সংস্করণ থাকে। আমাদের দেশে এখনো প্রচলিত আছে, গ্রামীণ অনেক মায়েরা বলে থাকেন যে গর্ভাবস্থায় মাতা বেশি খাবার গ্রহণ করলে পারে কন্যা সন্তান এবং কম গ্রহণ করলে পুত্র সন্তান হয়। যাই হোক, এটা এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের সমাজে এখন আছে। একলিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে আমরা জানি যে যখন কোনো প্রজাতির কোনো প্রাণী শুধু পুরুষ বা কোনো প্রাণী শুধু স্ত্রী হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজননতন্ত্র বিদ্যমান, তখন আমরা লিঙ্গ নির্ধারণ কৌশলগুলো দেখি কিভাবে এই একলিঙ্গী প্রাণীতে লিঙ্গ নির্ধারিত হয়। কারণ এদের মধ্যে আবার আমরা জানি যৌন দ্বিরূপতা আছে। একলিঙ্গী প্রাণীর মধ্যে স্ত্রী এবং পুরুষ সুস্পষ্ট পার্থক্যযুক্ত। তো লিঙ্গ নির্ধারণের অনেকগুলো তত্ত্ব আছে, আমরা স্ক্রিনে দেখিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। যেমন 1 নম্বর তত্ত্বের কথা, এই 1 নম্বর কথা বলছি প্রোগ্রামিক, অর্থাৎ নিষেকের পূর্বে লিঙ্গ নির্ধারণ, সিনগ্যামি নিষেককালীন লিঙ্গ নির্ধারণ এবং এপিগ্যামিক পরিস্ফুটনকালে। তো পরবর্তীতে বিজ্ঞানীরা সিনগ্যামিকে অধিক যৌক্তিক এবং বাস্তব এবং বিজ্ঞান ভিত্তিক মনে করেছেন। সিনগ্যামি এবং এপিগ্যামির তথ্যের উপরে ভিত্তি করে লিঙ্গ নির্ধারণের বেশ কটি তত্ত্ব প্রচলিত আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে 1 নম্বর আমরা দিচ্ছি সেক্স ক্রোমোজোমাল থিওরি অফ সেক্স ডিটারমিনেশন বা ক্রোমোজোমাল থিওরি অফ সেক্স ডিটারমিনেশন, হরমোনাল থিওরি, মেটাবলিক ডিফারেন্সিয়েশন এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ফর সেক্স ডিটারমিনেশন। আমরা প্রথমে আলোচনা করব যে কিভাবে ক্রোমোজোমের মাধ্যমে ক্রোমোজোমের ভিত্তি করে অনাগত শিশুটি বা যে শিশুটি জন্মগ্রহণ করবে তার লিঙ্গ ছেলে হবে না মেয়ে হবে, সেই তত্ত্বটি আমরা আলোচনা করব। এক কথায় আমরা লিঙ্গ নির্ধারণ করব যে অনাগত শিশুটি কন্যা না পুত্র হবে। তো এর সবথেকে যৌক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য হচ্ছে ক্রোমোজোমাল থিওরি। সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। 1 নম্বর আমরা লিখছি হেটারোগেমেসিস অর সেক্স ডিটারমিনেশন বাই সেক্স ক্রোমোজোম। আমরা এই কথাটা কি বুঝি? হেটারোগেমেসিস অর্থ হচ্ছে যে একলিঙ্গ প্রাণী যাদের সেক্স ক্রোমোজোমের ভিন্নতার উপরে ভিত্তি করে 2 ধরনের গ্যামেট তৈরি করে। যেমন আমরা জানি আমাদের ক্রোমোজোম 2 ধরনের, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে আমরা জানি 22 জোড়া অটোজোম আছে এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এই 1 জোড়া ক্রোমোজোমকে আমরা বলি এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই। যদি আমরা এক্স এক্স বলি তাহলে সেক্ষেত্রে অটোজোম প্লাস এক্স এক্স যদি থাকে, সেই সময় যদি হোমোলগাস সমসমস্ত হয়, সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আমরা জানি স্ত্রী বা কন্যা হয়। আর যদি 22 জোড়ার সাথে এক্স ওয়াই থাকে, সেক্ষেত্রে আমরা বলি সেটা পুরুষ হয়। এই এক্স এবং ওয়াই ক্রোমোজোম নিয়েও অনেক কথা আছে। বিজ্ঞানী হেন কিং উনি কুমড়ো পোকার স্পারমেটোজেনেসিস পর্যবেক্ষণকালে উনি বিশেষ একটি ক্রোমোজোম দেখতে পান, যে ক্রোমোজোমকে উনি এক্স বডি বলেছিলেন, এক্স বডি। পরবর্তীতে ম্যাক্স প্ল্যাঙ্ক ঘাস ফড়িংয়ের স্পারমেটোজেনেসিস এবং ওজোনেসিস পর্যবেক্ষণকালে
তিনি দেখলেন যে লিঙ্গ নির্ধারণে এই এক্স ক্রোমোজোমটি বিশেষ ভূমিকা পালন করে। তখন তিনি এক্স বডিকে এক্স ক্রোমোজোম হিসেবে আখ্যায়িত করেছিলেন। 1905 সালে আমেরিকান বায়োলজিস্ট স্টিভেন্স উনি বিভিন্ন পতঙ্গের স্পার্মোটোজেনেসিস ওজোনোসিস পর্যবেক্ষণ করলেন এবং ক্রোমোজোম দ্বারা লিঙ্গ নির্ধারণ কৌশল একটি সম্পূর্ণ বিবরণ দিয়েছিলেন। এর পরবর্তীতে বিজ্ঞানী উইলসন কয়েকটি পতঙ্গের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি নির্ধারণের কৌশল বর্ণনা করলেন, যা ব্রিজ, গোল্ডস্মিথ, হুইটিং সহ বিজ্ঞানীরা সমর্থন করলেন। বিজ্ঞানী করেন্স উনি দেখলেন যে পুরুষ এবং স্ত্রী লিঙ্গের একটি হোমোজাইগাস এবং অপরটি হেটেরোজাইগাস। তবে এই কথাটি সকল প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে সুস্পষ্ট ভূমিকা পালন করে। আমরা এই লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমকে আমরা সেক্স ক্রোমোজোম বলি। স্টিভেন লক্ষ্য করেন যে স্ত্রী পতঙ্গর সোমাটিক কোষে এক্স ক্রোমোজোমের সকল ক্রোমোজোম হোমোলগাস থাকে, কিন্তু পুরুষে এক্স ক্রোমোজোমের কোনো হোমোলগাস সাথী নেই, বরং ওখানে একটি ভিন্ন আকৃতির ক্রোমোজোম থাকে, যাদেরকে উনি ওয়াই ক্রোমোজোম বলে আখ্যায়িত করেছিলেন। অর্থাৎ এই সেক্স ক্রোমোজোম আমরা এখন বুঝতে পারলাম যে প্রাণীতে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই, তবে কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে না। এজন্য আমরা সেক্স ক্রোমোজোমকে এক্স ওয়াই বা হেটেরোজোম বলি, এবং যে ক্ষেত্রে থাকে ওয়াই ক্রোমোজোম আমরা এক্স নট বলি, এক্স নট। কোনো কোনো প্রাণীতে এটা আবার একটু ভিন্নতা আছে, আমরা এখন দেখব। হেটেরোগ্যামেসিস আমরা যেটা বললাম, এখানে দেখব যে ভিন্ন গ্যামেট যেখান থেকে তৈরি হয় সেখানে কিভাবে আমরা লিঙ্গ নির্ধারিত হয়। আমরা হেটেরোগ্যামেসিসের 1 নম্বর লিখছি হেটেরোগ্যামেটিক মেল। এই কথাটির অর্থ হচ্ছে পুরুষ প্রাণীতে 2 ধরনের গ্যামেট তৈরি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুষের জিনোটাইপে XX, XY টাইপ। এই পদ্ধতিতে আমরা সাধারণত মানুষ, ড্রসোফিলা, লিগিয়াস পতঙ্গ সহ বেশ কিছু উদ্ভিদে এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। এই পদ্ধতিকে আমরা বলি হেটেরোগ্যামেটিক মেল, অর্থাৎ এখানে পুরুষটি হেটেরোগ্যামেসিস বা 2 ধরনের গ্যামেট তৈরি করে। যেমন আমরা দেখলাম অটোজোমের সাথে এখানে XX বা XY আছে। আমরা যদি এখানে স্ত্রীকে XX ধরি, তাহলে স্ত্রী সবসময় এখানে X গ্যামেট তৈরি করে, কিন্তু পুরুষের যে গ্যামেট তৈরি হয় শুক্রাণু, সেখানে X এবং Y দুটো ভিন্ন গ্যামেট তৈরি হয়। এজন্য আমরা পুরুষকে সবসময় বলি হেটেরোগ্যামেটিক মেল। আমরা লক্ষ্য করে নিই, ক্রসের মাধ্যমে দেখি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে দেখো প্যারেন্ট আমি ফিমেল নিচ্ছি, সেখানে আমি ডিপ্লয়েড অবস্থা দেখিয়েছি টয়েসে বা এটা অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। এটা মানুষের ক্ষেত্রে হয়, তাহলে এটা এই আছে 22 জোড়া, এটা একটা এই জোড়া। একইভাবে আমরা মেলে দেখলাম যে অটোজোমের সাথে আছে XY। এখন ফিমেল থেকে দেখো দুটো গ্যামেটই একই ধরনের তৈরি হয়েছে, কিন্তু যখন মেল হলো তখন দেখো গ্যামেট দুটো ভিন্ন হলো। এই জন্য আমরা এই জাতীয় পুরুষকে বলি হেটেরোগ্যামেটিক মেল। লক্ষ্য করো, এখন স্ত্রীর যে ডিম্বাণু আছে, পুরুষের কোন জাতীয় শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে তার উপরে ভিত্তি করে লিঙ্গ নির্ধারিত হয়। যদি A+X দ্বারা A+X ডিম্বাণু নিষিক্ত হয়, তাহলে সেটা ফিমেল হয়। যদি A+X A+Y নিষিক্ত করে, সেক্ষেত্রে মেল হয়। তাহলে আমরা এখানে লক্ষ্য করলাম যে একটা এই XX, XY টাইপ হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি আছে। এই পদ্ধতিতে আমরা লক্ষ্য করলাম যে লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষের হেটেরোগ্যামেসিস সিস্টেমটাই দায়ী, কারণ পুরুষ 2 প্রকার গ্যামেট তৈরি করে, কিন্তু স্ত্রী গ্যামেট একই প্রকারের হয়। এই 2 প্রকারের গ্যামেট কোনটির সাথে স্ত্রী গ্যামেট মিলিত হবে তার উপরে ভিত্তি করে এটা লিঙ্গ নির্ধারিত হয়। আমরা এই পদ্ধতিকে বলি XX, XY টাইপ পদ্ধতি। নেক্সট পদ্ধতি আমরা আসি হেটেরোগ্যামেটিক মেল, কিন্তু এখানে পদ্ধতি আমরা লিখছি XX, X0 টাইপ। অর্থাৎ এই জাতীয় প্রাণীতে আমরা বললাম ওয়াই ক্রোমোজোম থাকে না, ফলে সেখানেও যে পুরুষ যখন সে গ্যামেট তৈরি করে 2 ধরনের গ্যামেট তৈরি হয়। XX, X0 টাইপ সাধারণত আমরা কিছু উদ্ভিদ এবং ঘাস ফড়িং, গান্ধী পোকা, আরশোলা ইত্যাদিতে আমরা এই পদ্ধতি লিঙ্গ নির্ধারণ করি। সেখানে আমরা দেখলাম যে মেলে, তোমরা দেখতে পাচ্ছ আমি কাজটা দেখছি, মেলে যখন গ্যামেট তৈরি করলো 2 প্রকার গ্যামেট তৈরি, একটা X ক্রোমোজোমযুক্ত আর একটা ক্রোমোজোম বিহীন। সেক্স ক্রোমোজোম অর্থাৎ এখানে Y নাই, আমি নট লিখছি আমি।
কিন্তু ফিমেলে গ্যামেট একই রকমের। যেহেতু মেল দুই ধরনের গ্যামেট তৈরি করে, আমরা এই মেলকে বলি হেটেরোগ্যামেটিক মেল। এবং আমরা পূর্বেই বললাম যে মেলের কোন শুক্রাণু দ্বারা ফিমেলের কোন ডিম্বাণু নিষিক্ত হবে তার ভিত্তি করে লিঙ্গ নির্ধারিত হয়। আমরা যদি A+X করি, A+X মিলি ধরে আমাদের ফিমেল হয়। যখন A+0 হয় তখন আমরা দেখলাম যে X0 যে অপত্যটা আসছে সেটা পেয়ে যাবে, কারণ এরা হেটেরোগ্যামেসিস অর্থাৎ হেটেরোগ্যামেট তৈরি করে। তাহলে আমরা একটা পদ্ধতি পড়লাম হেটেরোগ্যামেটিক মেল, এর দুইটা আমরা সাবটাইপ দেখলাম, একটা XXXY, একটা XSX0। এখন আর একটা ক্রোমোজোমাল পদ্ধতি আছে দেখতে হেটেরোগ্যামেটিক ফিমেল। ঠিক আগেরটার বিপরীত। আগে আমরা মেল পেয়েছিলাম হেটেরোগ্যামেটিক, এখানে ফিমেল হেটেরোগ্যামেটিক। আমরা এই জাতীয় পদ্ধতি আমরা গোল এড়ানোর জন্য আমরা এখানে XY এর পরিবর্তে আমরা X এর পরিবর্তে Z এবং Y এর পরিবর্তে W ব্যবহার করি। এজন্য আমরা লিখছি ZZZW। পাখি, বেশ কিছু উভচর, সরীসৃপ, প্রজাপতি, মতে সাধারণত আমরা এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করি। এখানে আমরা বললাম যে আগেরটা ঠিক বিপরীত, অর্থাৎ এখানে ফিমেল হেটেরোগ্যামেটিক, অর্থাৎ ফিমেলের গ্যামেট দুই ধরনের হয়। তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, ফিমেলে আমরা এখানে দেখছি AA+ZW, দুই ধরনের গ্যামেট তৈরি হলো AZ এবং AW, কিন্তু মেলে গ্যামেট হলো এক ধরনের। ফিমেলের কোন ধরনের ডিম্বাণুর সাথে মেলের কোন ধরনের শুক্রাণু মিশ্র দেখতে হবে, অর্থাৎ মেলের শুক্রাণু একই রকমের, ফিমেলের ডিম্বাণু কোনটার সাথে কোন ধরনের শুক্রাণু আসছে, অর্থাৎ কোন ধরনের শুক্রাণুর সাথে কোন ধরনের ফিমেল গ্যামেট নিতে হবে তার উপরে ভিত্তি করে আমরা দেখলাম এখানে স্ত্রী পুরুষ নির্ধারিত বা সেক্স বা লিঙ্গ নির্ধারিত হচ্ছে। এই পদ্ধতি আমরা বললাম Z টাইপ, এখানে ফিমেলের দুই ধরনের ভিন্ন ধরনের গ্যামেট তৈরি হয়, এই জন্য একে বলা হয় ফিমেল হেটেরোগ্যামেটিক ফিমেল। এর আরেকটি টাইপ আছে, আমরা সেখানে দেখলাম আগের মতো, যেখানে এই টাইপকে আমরা বললাম যে ZZ টাইপ, অর্থাৎ আগে যেমন Y ক্রোমোজোম ছিল না, সেখানে W ক্রোমোজোম নাই। এই পদ্ধতিতে আমরা দেখলাম থিওমিয়া সহ বেশ কিছু মত, এবং প্রজাপতিতে এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। সেখানে আমরা দেখলাম যে অটোজোম তার দুই সেট থাকে, সেক্স ক্রোমোজোম ZZ এবং দেখলাম ফিমেলের Z0। ফিমেল এখানে দুই ধরনের গ্যামেট তৈরি করলো, A+Z, A+0। এই A+Z এবং A+0 যখন মিলিত হবে, এই গ্যামেটদের উপরে ভিত্তি করেই কিন্তু লিঙ্গ নির্ধারিত হবে, অর্থাৎ কোনটি স্ত্রী কোনটা পুরুষ। এটাকে আমরা এই পদ্ধতিতে আমরা বললাম ZZ/Z0 টাইপ, ZZ/Z0 টাইপ। আমরা এখানে একটা ছোট সারসংক্ষেপ দেখিয়েছি যে এই যে ক্রোমোজোমাল থিওরি অফ সেক্স ডিটারমিনেশনের যেটা সেক্স ক্রোমোজোম নির্ধারিত আমরা বললাম নির্ধারিত থিওরি, আমরা সেটাকে দুই ভাগে ভাগ করছি, একটাকে বলছি হেটেরোগ্যামেটিক মেল আর হেটেরোগ্যামেটিক ফিমেল। হেটেরোগ্যামেটিক মেলে আমরা দুটো সাবটাইপ পেয়েছি, XXX0, XXXY। আমরা এখানে বললাম যে কোন XXX0 তে বললাম বিভিন্ন রকমের ঘাসফড়িং ইত্যাদিতে, আর XXXY মানুষ ড্রসোফিলা অনেক প্রাণী আমরা পেলাম। ZZ/Z0 আমরা মথ বাটারফ্লাই বললাম, ZWZ জিপসি মথ, ফিশের জেপ্টাইল বার্ড নির্ধারণ করলাম। এটা এখনো পর্যন্ত আমরা জানি সেক্স ক্রোমোজোমের সবথেকে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আমরা নেক্সট একটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পদ্ধতির নাম হচ্ছে সেক্স ডিটারমিনেশন বাই কোয়ান্টিটেটিভ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ পরিমাণগত পার্থক্য দ্বারা লিঙ্গ নির্ধারণ। এটা ভৌগোলিক অবস্থানের উপরে ভিত্তি করে বিজ্ঞানীরা দেখছে অনেক সময় জিনীয় বস্তু কম বেশি থাকে, কারণ এখানে গোল্ডস্মিথ এবং সায়েন্টিস্ট, তোমরা নাম শুনছো, উনি মনে করছেন যে প্রতিটি প্রাণীতে স্ত্রী ও পুরুষ লিঙ্গ নির্ধারণের জিন বর্তমান, এবং এদের ইন্টারেকশনের ফলে লিঙ্গ নির্ধারণের জিনগুলো পরিমাণের ভারসাম্য স্ত্রী বা পুরুষ লিঙ্গের দিকে ঝুঁকে পড়ে। গোল্ডস্মিথ বলল যে প্রতিটি প্রাণীতে স্ত্রী এবং পুরুষ লিঙ্গ নির্ধারণের জিন বর্তমান, এবং এদের ইন্টারাকশনের ফলে লিঙ্গ নির্ধারণের জিনগুলোর পরিমাণের ভারসাম্যের উপর ভিত্তি করেই কিন্তু স্ত্রী বা পুরুষের দিকে ঝুঁকে পড়ে। যেমন উনি বলেছিলেন, জিপসি মতের গবেষণা থেকে দেখলেন যে একই ভৌগোলিক এলাকার পুরুষ এবং স্ত্রী মতের মধ্যে প্রজনন ঘটে শুধুমাত্র পুরুষ এবং স্ত্রী মত পাওয়া যায়।
উনি বললেন যদি একই ভৌগোলিক এলাকা হয় সেই ভৌগোলিক এলাকার মধ্যে স্ত্রী এবং পুরুষের ক্রস করলে পরে উনি পুরুষ এবং স্ত্রী মতে শুধুমাত্র পেয়েছিলেন। কিন্তু উনি যখন ইউরোপীয় মতের সাথে জাপানি মতের ক্রস ঘটালেন তখন উনি দেখলেন যে স্ত্রী এবং পুরুষ ছাড়াও কিছু ডিপ্লয়েড সেক্সবিহীন বা লিঙ্গবিহীন ইন্টারসেক্সে পরিণত হলো। এতে উনি ধারণা করলেন যে বিভিন্ন ভৌগোলিক এলাকার মতগুলোতে লিঙ্গ নির্ধারণী দিনের পরিমাণ সমান নয়। ফলে লিঙ্গ নির্ধারণের দিনগুলোর পরিমাণের ভারসাম্য পরিবর্তিত হয়ে যায় এবং ডিপ্লয়েড ইন্টারসেক্সের উদ্ভব ঘটে। যেমন তোমরা এখানে আমি একটা ক্রসের সারসংক্ষেপ দেখিয়েছি, ইউরোপিয়ান দুর্বল স্ত্রী জিপসি মতের ক্ষেত্রে এবং জাপানি সবল পুরুষ, এই দুটোর মধ্যে ক্রস করলে আমরা সকল পুত্র সহায় পেলাম, বন্ধ পেলাম ইন্টারসেক্স। একইভাবে জাপানি সবল স্ত্রী এবং ইউরোপিয়ান দুর্বল স্ত্রীর মধ্যে ক্রস করে আমরা উভয়কে স্বাভাবিক পেলাম। 1 নম্বর ক্রসে একটু যখন করলাম আমরা স্বাভাবিক পেলাম এবং হাফ স্বাভাবিক হাফ ইন্টারসেক্স পেলাম, সকল পুত্র স্বাভাবিক, কিন্তু কন্যাদের ক্ষেত্রে আমরা হাফ স্বাভাবিক এবং হাফ ইন্টারসেক্স পেলাম। 2 নম্বর ক্রসে যখন আমরা একটু করলাম ঠিক আমরা দেখলাম পুত্র পেলাম হাফ স্বাভাবিক হাফ ইন্টারসেক্স এবং কন্যা স্বাভাবিক। এই যে ফলাফল এইটা তো বিজ্ঞানীরা দেখলো, বিশেষ গোল্ড স্মিথ উনি দেখলেন যে ভৌগোলিক অবস্থানের কারণে দিনীয় বস্তু কম বেশি হচ্ছে। উনি জাপানি মতের যে এক্স ওয়াই ক্রম ছিল উনি এক্স কে প্লাস 20 এবং ওয়াই কে -30 ধরে পরিমাণ নির্ধারণ করেছিলেন। একইভাবে ইউরোপীয় মতের উনি এক্স কে +10 এবং পুরুষ মত দিনে +10 ধরে করেছিলেন, করে উনি স্বাভাবিক এবং ইন্টারসেক্স করেছিলেন। এটাকে আমরা বলি সেক্স ডিটারমিনেশন বাই কোয়ান্টিটেটিভ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ জিনের পরিমাণ দ্বারা আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি দৃশ্য মতের ক্ষেত্রে। আমরা এরপরে আরেকটা পদ্ধতি আসি যেটা লিঙ্গ নির্ধারণের, আমরা এতক্ষণ পর্যন্ত সেক্স ক্রোমোজোম নিয়ে আলোচনা করলাম, কিন্তু এমন কিছু লিঙ্গ নির্ধারণের তত্ত্ব আছে যেখানে সেক্স ক্রোমোজোমের পাশাপাশি অটোজোমও ভূমিকা পালন করে। এরকম একটা পদ্ধতির নাম হচ্ছে জিনিক ব্যালেন্স থিওরি, বা আমরা বলি জেনিক ভারসাম্য অনুপাত। বিজ্ঞানী ব্রিজের ড্রসোফিলা মেশিনে কাজ করতে গিয়ে উনি একটি ট্রিপ্লয়েড মাছ পেয়েছিলেন। সাধারণত ট্রিপ্লয়েড মাছই বাঁচে না, যারা বাঁচে তারা আবার উর্বর হয়, তার মানে তারা সন্তান দিতে সক্ষম। এরকম একটি ট্রিপ্লয়েড স্ত্রী মাছের সাথে উনি ডিপ্লয়েড একটি ড্রসোফিলা মাছের ক্রস করেছিলেন। ক্রস করে উনি সেখানে দেখতে পেলেন যে এক্স এবং XY ক্রোমোজোমের যে নিয়মের আগে আমরা স্ত্রী পুরুষ করছিলাম সেই নিয়মে নির্ধারণ হচ্ছে না, সেখানে অটোজোমের ভূমিকা সুস্পষ্ট। সেটা আমরা একটু দেখব। ব্রিজেস কি করেছিলেন, একটা ট্রিপ্লয়েড মাছই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, 3A + ট্রিপল এক্স আছে, এর সাথে একটা স্বাভাবিক ডিপ্লয়েড পুরুষের ক্রস করবে, ট্রিপ্লয়েড স্ত্রী এবং ডিপ্লয়েড পুরুষ। তোমরা দেখো ট্রিপ্লয়েড স্ত্রী থেকে আমরা যে ধরনের গ্যামেট পেতে পারি, দেখো 2A + XX A + X প্লাস দেখো 2A + X A + XX, এই 4 ধরনের গ্যামেট তৈরি করে। ট্রিপ্লয়েড মাছ থেকে 4 ধরনের গ্যামেট তৈরি হয় এবং ডিপ্লয়েড থেকে আমরা জানি সব 2 ধরনের হয়, A + X এবং A + Y। ফলে একটা ট্রিপ্লয়েড স্ত্রী মাছের সাথে একটা ডিপ্লয়েড পুরুষ মাছের ক্রসে আমরা দেখলাম 8 ধরনের অপত্য পাওয়া যেতে পারে। সেখানে আমরা দেখলাম যে ট্রিপ্লয়েড অবস্থা, ট্রিপ্লয়েড অবস্থা, ডিপ্লয়েড অবস্থা, ট্রিপ্লয়েড। এখন উনি বললেন যে লিঙ্গ নির্ধারণের সবচেয়ে এই ক্ষেত্রে গুরুত্ব বিষয় হচ্ছে এক্স ক্রোমোজোম এবং অটোজোমের অনুপাত। তাছাড়া লিঙ্গ নিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। যেমন 2টি এক্স ক্রোমোজোম থাকলেও কিন্তু সেই মাছটি লিঙ্গবিহীন হচ্ছে, সেটা আমরা একটু দেখি। আমরা দেখলাম যে আমরা প্রথম ক্রসে আমরা এখানে যেটা আমরা সুপার ফিমেল আমরা একটা দেখলাম, আমি যেখানে কার্সার রাখছি তোমরা লক্ষ্য করো এখানে অটোজোম 2 সেট এবং সেক্স ক্রোমোজোম 3 সেট। ব্রিজেস বললেন যে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম এবং অটোজোমের যে রেশিও সেই অনুপাতের উপরে ভিত্তি করে লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে XX ট্রিপল এক্স আছে এবং 2A আছে, X মানে 3 সেট 3 এবং 2A 2 3/2 1.5 বলে একটা মান পেলাম 1.5। একইভাবে এই প্রত্যেকটা যে 8টা আমরা এখানে ক্রস করা যে অপত্য পেলাম,
এই 8টারই আমরা অটোজোম এবং সেক্স ক্রোমোজোমে অনুবাদ করি। অনুবাদ করলে আমরা একটা মান পাই। যেমন আমরা একটা মান পেলাম 1.5, এখানে ট্রিপ্লয়েড আছে তোমরা দেখতে পাচ্ছ, 1 পাচ্ছি আমরা। তারপরে XX2 এর দেখো এখানে কাজটা দেখছে, এখানে 2/2 1 পাচ্ছ। XX3 এ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ XX3 এ সেখানে সেখানে তোমরা দেখো XX3 এ সেখানে তোমরা দেখো 2/3.67 পাচ্ছ। একইভাবে X02 এ দেখো সেখানে আমরা 1.2.5 পাচ্ছি। XY এখানে কিন্তু Y ক্রোমোজোমকে এভাবে ধরা হয় না, শুধুমাত্র সেক্স X ক্রোমোজোম ধরা হয়। এটুকু হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য রাখো যে শুধুমাত্র X ক্রোমোজোম এবং অটোজোম এটা এখানে বিবেচ্য বিষয়। এখন এই ক্রসের ফলে X/A রেশিও যদি আমরা 1 এর নিচেই পাই, 1 এর নিচে, তখন আমরা সেই অবস্থাটিকে আমরা সুপার ফিমেল। যদি 1 পাই দেন ফিমেল। 1.0 থেকে যদি 0.5 এর মধ্যে আসে ইন্টারসেক্স, 0.5 মেল এবং 0.5 এর যদি নিচে হয় সেটা হচ্ছে সুপার ফিমেল। এখানে দেখো আমি মেটা ফিমেল বলছি, এটাই কিন্তু সুপার ফিমেল। কারণ এই ব্রিজের উনি বললেন যে এই জেনিক ভারসাম্য নীতিতে শুধু এক্স ক্রোমোজোম নয়, এর সাথে অটোজোমের যে অনুপাত, এক্স ক্রোমোজোম ভাগ অটোজোম, সেই অনুপাতটা লিঙ্গ নির্ধারিত হয়। এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নাই। উনি ট্রিপ্লয়েড ড্রসোফিলার সাথে একটি ডিপ্লয়েড স্বাভাবিক পুরুষের ক্রসে যখন অপত্যগুলো পেলেন, তাদের লিঙ্গ নির্ধারণের জন্য উনি এই তত্ত্বটি অবতারণা করলেন। তাহলে আমরা এখানে কি দেখলাম যে অটোজোম এক্স ক্রোমোজোম ভাগ অটোজোম এর মানটা যদি 1 এর মানটা যদি 1 এর উপরে হয় আমরা তাকে সুপার ফিমেল বলি, সুপার ফিমেল বা মেটা ফিমেল, সুপার ফিমেল বা মেটা ফিমেল। একইভাবে আমরা যখন দেখলাম যে এই অনুপাতটা 1 তাহলে ফিমেল হলো, আবার যখন দেখলাম 1 থেকে 0.5 এর মধ্যে তখন সেটা ইন্টারসেক্স হলো, যেটা 0.5 সেটা মেল হলো, আবার 5 এর নিচে সুপার ফিমেল হলো। এই সব ক্ষেত্রে কিন্তু এক্স ক্রোমোজোম স্বয়ংসম্পূর্ণ নয়, ডিপেন্ড আপন অটোজোম। এই বিশেষ তত্ত্বকে উনি বললেন জেনিক ব্যালেন্স বা জেনিক ভারসাম্য তত্ত্ব। সবসময় মনে রাখতে হবে এখানে অবশ্যই স্ত্রীটি ট্রিপ্লয়েড ফিমেল হয়ে যাবে, ট্রিপ্লয়েড ফিমেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট পদ্ধতিতে আসি। দেখো আমরা আরেকটা পদ্ধতি এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমরা বলছি সেক্স ডিটারমিনেশন বাই হ্যাপ্লোডিপ্লয়েড মেকানিজম। হ্যাপ্লোডিপ্লয়েড মেকানিজম এটা আমরা মৌমাছি বা বলতার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি দেখতে পাই। তোমরা জানো যে মৌমাছি বা বলতাতে যে পুরুষ পতঙ্গটি আছে সেটা কিন্তু হ্যাপ্লয়েড। পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় এই মেল উৎপত্তি লাভ করে, সেটা আমরা একটু দেখাই। ফিমেল ডিপ্লয়েড মেয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড সংখ্যক সে গ্যামেট তৈরি করে, ক্রোমোজোম সংখ্যক গ্যামেট তৈরি করে। মেল স্বভাবতই হ্যাপ্লয়েড, বিশেষ মাইটোসিস প্রক্রিয়া হয় সেটাও তার হ্যাপ্লয়েড থাকে। যদি ফিমেলের এবং মেলের মধ্যে আমরা নিষিক্তকরণ করতে পারি, ডিপ্লয়েড যেটা হয় সেটা অলওয়েজ ফিমেল। কিন্তু যে হ্যাপ্লয়েড যে গ্যামেটটা আছে স্ত্রী গ্যামেট, এটা বিশেষ প্রক্রিয়ায় আমরা প্রক্রিয়ার নাম দিই পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় এটি যখন প্রাণীতে পরিণত হয়, অপত্য তৈরি করে, তখন আমরা তাকে বলি আমরা হ্যাপ্লয়েড মেল, হ্যাপ্লয়েড মেল। অর্থাৎ এক কথায় মৌমাছির আমরা যেটা পুরুষ মৌমাছি বলি সেটা কিন্তু হ্যাপ্লয়েড। এই মৌমাছি তৈরি হয়েছিল রানী মৌমাছির অনিষিক্ত ডিম থেকে। এই অনিষিক্ত ডিম থেকে কোনো প্রাণী সৃষ্টির যে প্রক্রিয়াকে আমরা এক কথায় বলি এটাকে পার্থেনোজেনেসিস। হ্যাপ্লোডিপ্লয়েড মেকানিজমে আমরা দেখলাম যদি ওই সমস্ত ক্ষেত্রে রানী মৌমাছির বা রানী বলতার বা রানী পিঁপড়ার এদের যে ডিমগুলো অনিষিক্ত থাকে সেগুলো যখন পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় প্রস্ফুটিত হয় তখন আমরা সেখানে মেল পাই, এবং এই মেলকে আমরা বলি হ্যাপ্লয়েড মেল। এবং এই পদ্ধতিতে আমরা বলি
হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন। হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরেকটি পদ্ধতি, সেক্স ডিটারমিনেশন বাই সিঙ্গেল জিন ইফেক্ট মেকানিজম। এটা আমরা এক্স ওয়াই ক্রোমোজোম তো আছেই, তার সাপেক্ষে আমরা বললাম একটি বিশেষ জিন লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। এই জন্য আমরা একে বলি একটি মাত্র জিন দ্বারা লিঙ্গ নির্ধারণ। সম্পূর্ণ সেক্স ক্রোমোজোম বা অটোজোম ছাড়াও কোনো জীবে একটি মাত্র জিন লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা আমরা বলি যে একটি জিন নিয়ন্ত্রিত লিঙ্গ নির্ধারণ। যেমন আমরা এখানে ড্রসোফিলা ট্রান্সফর্মার জিন নিয়ে কথা বলছি। এখানে ড্রসোফিলা মাসিতে এমন একটি জিন আছে যে জিনটিকে বলা হয় ট্রান্সফর্মার জিন। এই জিনটি হোমোলগাস দশায় যদি থাকে সেক্ষেত্রে স্ত্রী মাসি বন্ধ পুরুষ মাসিতে রূপান্তরিত হয়ে যায়। আমরা কি বললাম, যদি স্ত্রী মাসিতে হোমোলগাস অবস্থায় এই ট্রান্সফর্মার জিনটা যদি থাকে সেটা বন্ধা পুরুষে পরিণত হয়। কিন্তু মজার ঘটনা, স্বাভাবিক পুরুষ মাসিতে এই জিনটি হোমোজাইগাস দশায় থাকলে পরেও তার লিঙ্গের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ আমরা এখানে যেটা বললাম, দেখো তোমরা, ট্রা যদি থাকে হোমোজাইগাস অবস্থায় কোথায়, স্ত্রীতে, সেই স্ত্রী টার্ন ইনটু আমরা বললাম বন্ধা পুরুষ। কিন্তু পুরুষে হোমোজাইগাস অবস্থা থাকলেও এর কোনো পরিবর্তন হয় না। একইভাবে ভুট্টাতেও এই জাতীয় একটি জিনের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ আছে। সেখানে আমরা যেমন আমরা বলছি যে ভুট্টা গাছ সাধারণত উভলিঙ্গ, তবে এখানে একটি মিউটেন্ট জিন আছে যা পুরুষ পুষ্পগুলোকে টাসেল এবং স্ত্রী পুষ্পগুলোকে ইয়ারে পরিণত করতে সক্ষম হয়। তোমরা দেখছো মেল ফলোয়ার টাসেল এবং মিউটেন্ট জিনের কারণে ফিমেল ফলোয়ার ইয়ারে পরিণত হয়। এর ফলে একটি মিউটেন্ট জিনের ফলে ভুট্টা গাছে দেখলাম আমরা তার পুষ্পের বা তার লিঙ্গ ভেদের পরিবর্তন সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে যে অনেকগুলো পদ্ধতি আমরা এখানে বললাম। সব পদ্ধতিগুলো কিন্তু ক্রোমোজোমাল তত্ত্ব। এর মূলে আছে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম, দ্যাট ইজ সেক্স ক্রোমোজোম। আমরা বললাম যে সেক্স ক্রোমোজোমাল যে তত্ত্বগুলো আছে, ক্রোমোজোমাল তত্ত্ব, সেখানে আমরা মেল ফিমেল হেটেরোগ্যামেটিক বা হেটেরোগ্যামেসিস এগুলো পড়লাম। তারপরে আমরা হ্যাপ্লোডিপ্লয়েড পড়লাম, জেনিক ব্যালেন্স পড়লাম, কোয়ান্টিটেটিভ বললাম। সর্বশেষে আমরা বললাম সেক্স ডিটারমিনেশন বাই সিঙ্গেল জিন ইফেক্ট, একটি জিন দ্বারা সেক্স নিয়ন্ত্রণ। এখন তোমরা লক্ষ্য করো, এই ক্রোমোজোম বাদেও আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলো লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হরমোনাল থিওরি অফ সেক্স ডিটারমিনেশন। লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা বললাম যেখানে হরমোনাল মতবাদ, হরমোনের ভূমিকা, এটি আমরা উদাহরণ হিসাবে ফ্রি মার্টিন গাভীর কথাটি বলতে পারি। ফ্রি মার্টিন গাভী দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে গোমহিষ পালকগণ লক্ষ্য করেছেন যে যমজ বাছুরের একটি এড়ে বাছুর হয় এবং অন্যটি বকনা বাছুর হলেও সেই বকনা বাছুর সাধারণত বন্ধা হয় এবং শারীরিক দিক থেকে কিন্তু অস্বাভাবিক হয়। এ ধরনের অস্বাভাবিক বন্ধা বকনা বাছুরকে বা কন্যা সন্তান, সেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রি মার্টিন কাউ, ফ্রি মার্টিন নামে আখ্যায়িত করি। আমেরিকার আমরা জানি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে ডক্টর লিলি যমজ বাছুরের ভ্রূণদশার উপরে বিস্তারিত গবেষণা চালিয়ে তিনি এর কারণ নির্ণয়ে সক্ষম হয়েছিলেন। তার মতে, যখন মাতৃজরায়ুতে যমজ বাছুর দুটো থাকে, সেখানে আমরা দেখলাম যে এখানে মেল এবং ফিমেল বাছুর আছে, কিন্তু এদের অমরার মধ্য দিয়ে রক্তবাহিকার সংযোগ থাকে, যার মাধ্যমে হরমোনের আদান প্রদান সম্ভব হয়। তার মধ্যে এই বাছুরদের মধ্যে হরমোনের আদান প্রদান সম্ভব হয়। সাধারণত প্রথমেই এখানে পুরুষ হরমোন খরিত হয়। এই পুরুষ হরমোন অমরার মাধ্যমে রক্তবাহিকা দিয়ে স্ত্রী বা বকনা বাছুরের দেহে প্রবেশ করে। ফলে এই বাছুরটি স্বাভাবিকভাবে অসম্পূর্ণ স্ত্রী বাছুর হিসাবে সে জন্মলাভ করে। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা বললাম যে যমজের ক্ষেত্রে প্রথমে পুরুষ হরমোন খরিত হয়,
পুরুষ হরমোন ক্ষপিত হলে পরেও অমরার মাধ্যমে রক্তবাহিকা দিয়ে এটি স্ত্রী যে বাছুরটি ছিল তার দেহে কি হয়, পুরুষ হরমোনটি চলে আসে, ফলে তার উপরে লিঙ্গ নির্ধারণের উপরে প্রভাব ফেলে এবং দেখা গেল যে সেই স্ত্রীটি অসম্পূর্ণ স্ত্রীতে পরিণত হয়। আমরা এই জাতীয় বকনা বাছুরকে ফ্রি মার্টিন গাভী হিসেবে আখ্যায়িত করি। এইগুলো এরা পরে বন্ধ হয়, কিন্তু এদের দৈহিক গঠনও কিছুটা অস্বাভাবিক থাকে। ঠিক এরকম একটি ঘটনা আছে মানুষের ক্ষেত্রে, সিডো হার্মাফ্রোডাইট ইন ম্যান। লিঙ্গ নির্ধারণের জন্য জিনের ভূমিকা অত্যন্ত সুস্পষ্ট হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রেই হরমোনের প্রভাব জিনের স্বাভাবিক প্রকাশকে বাধাগ্রস্ত করে। আমরা অনেক সময় দেখি মানুষের দেহে স্ত্রী এবং পুরুষ বৈশিষ্ট্য প্রাথমিক এবং আমরা বললাম মাধ্যমিক যে যৌন লক্ষণগুলো আছে সেগুলো সবই কি প্রকাশের উদাহরণ রয়েছে। অর্থাৎ এ ধরনের স্ত্রীতে উভয় বৈশিষ্ট্য এ ধরনের মানুষে স্ত্রী এবং পুরুষ উভয়ের বৈশিষ্ট্যই কি প্রকাশিত হয়। সাধারণত এ ধরনের মানুষকে আমরা মরফোডাইট বলি। মরফোডাইট শব্দটি আমরা জানি যে গ্রিক হার্মোফ্রোডাইটের অপভ্রংশ। তবে প্রাণী জগতে হার্মোফ্রোডাইট বা উভলিঙ্গ অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এই জন্যে হার্মোফ্রোডাইট প্রাণীগুলো যদি স্বাভাবিকভাবে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে সক্ষম হয়, কিন্তু মরফোডাইট যারা তারা কিন্তু স্বাভাবিকভাবে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনে সক্ষম নয়। তাই এই জাতীয় মানুষগুলোকে বা আমরা অন্যান্য প্রাণীগুলোকে মরফোডাইট বা হার্মোফ্রোডাইট না বলে আমরা এক কথায় সিডো হার্মোফ্রোডাইট বলি। বিজ্ঞানীরা দেখছে যে এই জাতীয় মানুষের হরমোনাল থেরাপি বা ট্রিটমেন্টের ফলে তাদেরকে লিঙ্গে পরিবর্তন হবে এবং উর্বর ক্ষমতাযুক্ত কি সম্পন্ন মানুষে পরিণত করা যায়। তাহলে আমরা দুটো জিনিস এখানে পড়লাম হরমোনাল থিওরিতে। একটা আমরা পড়লাম যে আমরা বললাম ফ্রি মার্টিন গাভী, আর একটা বললাম সিডো হার্মাফ্রোডাইট। এই উভয় ক্ষেত্রে আমরা দেখলাম হরমোনের বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার লিঙ্গ নির্ধারণে। আমরা একে হরমোনাল থিওরি বলি লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। তোমরা আরেকটা হেডিং তোমরা দেখতে পাচ্ছ, সেক্স ডিটারমিনেশন বাই এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ দ্বারা লিঙ্গ নির্ধারণ। এটা আমরা দেখলাম বিজ্ঞানীরা দেখছে যে কোনো প্রাণীর ক্ষেত্রে যে পরিবেশ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে লিঙ্গ নির্ধারণের জন্য। এর একটি উদাহরণ তোমাদের সাথে আলোচনা করি। তোমরা জানো ইকুইরিড একটি প্রাণী আছে, তার নাম হচ্ছে বন্দেলিয়া ভিডিস, সামুদ্রিক প্রাণী। এই প্রাণীতে চরম যৌন দুর্বলতা দেখা যায়। সমুদ্রের অগভীর জলে প্রায় নিশ্চল জীবনযাপনকারী স্ত্রী প্রাণীটি কয়েক ইঞ্চি লম্বা হয়, কিন্তু পুরুষ প্রাণীটি অতি ক্ষুদ্র এবং এক কোষী অপেক্ষা বেশি বড় হয় না, যা স্ত্রী প্রাণীর জরায়ুতে অবস্থান করে এবং স্ত্রী প্রাণীর জরায়ুতে স্থায়ী পর্যায়ে বসবাস করে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে জেনেছ যে পরজীবী হতে হলে দুটো ভিন্ন প্রজাতির জীব হতে হয়, কিন্তু ব্যতিক্রম আছে। একটি প্রজাতির দুটো মেল এবং ফিমেল তারা কিন্তু সহাবস্থানের মাঝে পরজীবিতা প্রদর্শন করে। সেটা কোন প্রাণী? এই বন্দেলিয়া ভিডিস, একটি ইকুইরিড প্রাণী। সেখানে কি হলো, আমরা বললাম যে সাধারণত মেলটা যখন ওর প্রবৃত্তিতে খাবার নিয়ে ওর জরায়ুতে অবস্থান করে, সেটার আর দৈহিক বৃদ্ধি হয় না এবং মেলটা তার দেহে স্থায়ীভাবে পরজীবী থেকে যায়। এবং বিজ্ঞানীরা দেখছে যে সদস্যগুলো প্রাণীতে ফ্রি লিভিং, তারা সবাই স্ত্রী হয়, যেগুলোই পরজীবিতে বরণ করে সেগুলোই কি মেল হয়ে যায়। এই জন্যে এর উপরে পরিবেশের একটা প্রভাব আছে। আমরা এই পদ্ধতিকে বলি সেক্স ডিটারমিনেশন বাই এনভায়রনমেন্ট। আমরা নেক্সট পদ্ধতির নাম দিছি সেক্স ডিটারমিনেশন বাই মেটাবলিক ডিফারেন্সিয়েশন। সেক্স ডিটারমিনেশন বাই মেটাবলিক ডিফারেন্সিয়েশন। তোমরা লক্ষ্য করো, বিপাক বৈষম্য দ্বারা লিঙ্গ নির্ধারণের কিছু প্রমাণ পাওয়া গেছে। কোনো প্রাণীতে বিজ্ঞানী শাল এবং হুইট লক্ষ্য করেন যে বিশেষ করে রোটিভার জাতীয় প্রাণীতে পরিবর্তনকালে বিপাকের হার যদি বৃদ্ধি ঘটে, অধিকাংশ লার্ভা পুরুষ প্রাণীতে পরিণত হয়, এবং বিপাক যদি হ্রাস ঘটে সেক্ষেত্রে স্ত্রী প্রাণীতে পরিণত হয়। একইভাবে রিডল, একজন বিজ্ঞানী, তিনি লক্ষ্য করলেন যে কবুতরের বিপাকের হার বৃদ্ধি ঘটলে পারে পুরুলিঙ্গে হ্রাস ঘটে এবং স্ত্রীলিঙ্গে প্রকাশ ঘটে। অর্থাৎ
এখানে বিপাক সরাসরি লিঙ্গ নির্ধারণের সাথে জড়িত। এখন দেখো আমরা আর একটা পদ্ধতি বলছি গাইন্যান্ডোমর্ফ। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে আমি এখানে একটা ড্রসোফিলা রাখছি, যে ড্রসোফিলা অর্ধেক পুরুষের বৈশিষ্ট্য এবং অর্ধেক আমরা দেখলাম স্ত্রীর বৈশিষ্ট্য, অর্ধেক পুরুষ এবং অর্ধেক স্ত্রী। আমরা এই জাতীয় ঘটনাকে আমরা বলি গাইন্যান্ডোমর্ফ, অর্থাৎ একটি প্রাণীতে উভয় বৈশিষ্ট্য প্রকাশ পায়, অর্থাৎ স্ত্রী এবং পুরুষের বৈশিষ্ট্য সমভাবে প্রকাশিত হয়। আমরা এই জাতীয় প্রাণীকে আমরা বলি গাইন্যান্ডোমর্ফ।